গত ক্লাসে আমরা হায়ার ম্যাথের 11.2 আমরা শেষ করেছিলাম। যারা যারা গত ক্লাসে অ্যাবসেন্ট ছিলা, ক্লাসের রেকর্ডিং আছে, আমাকে মেসেঞ্জারে নক দিবা আজকে ক্লাস শেষ হইলে, তাহলে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, ওটা দেখে ক্লাসটা কমপ্লিট করে নিবা। 11.2 কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। আজকে আমরা হায়ার ম্যাথের 11.3 শুরু করব। নতুন অনুশীলনী 11.3। কোচিংয়ে অলরেডি চ্যাপ্টার এটা শেষ হয়ে গেছে, তো খেয়াল করেন সবাই। 11.3 এই চ্যাপ্টারটার মূল আলোচনার বিষয় হচ্ছে সরল রেখার ঢাল। সবাই লিখবা, অবশ্যই লিখবা সবাই, সরল রেখার ঢাল। সরল রেখার ঢাল, সরল রেখা তো সবাই চিনি, আমরা সবাই সরল রেখা চিনি। তো সরল রেখার ঢাল এই জিনিসটা কি, এটাই হলো এই অধ্যায়ের মূল আলোচনার বিষয়। এই অধ্যায়ের সব অঙ্কেই তোমাকে এই একটা কাজ করতে হবে, সরল রেখার ঢাল নির্ণয় করতে হবে। তো প্রথমেই সবাই খাতার মধ্যে সুন্দর করে একটা সংজ্ঞা লিখে ফেলো। সরল রেখার ঢাল কাকে বলে, এটার সংজ্ঞাটা সবাই খাতার মধ্যে লিখে ফেলো। আমি বলতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনে সুন্দর করে সংজ্ঞাটা লেখো, তারপর আমি বুঝিয়ে দিব। লেখো সবাই। কোনো সরল রেখা, কোনো সরল রেখা কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার, যে কোণ উৎপন্ন করে তার তার ত্রিকোণমিতিক, তার ত্রিকোণমিতিক টেনজেন্টকে, তার ত্রিকোণমিতিক টেনজেন্ট, তার ত্রিকোণমিতিক টেনজেন্টকে ওই সরল রেখার ঢাল বলে। তার ত্রিকোণমিতিক টেনজেন্টকে ওই সরল রেখার ঢাল বলে। আমি আবার প্রথম থেকে সংজ্ঞাটা বলতেছি। কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক টেনজেন্টকে ওই সরল রেখার ঢাল বলে। সবাই কি লিখেছ? জি স্যার। এরপরে লেখো, সরল রেখার ঢালকে, সরল রেখার ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। এই যে এম, ছোট হাতের এম, সরল রেখার ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। সরল রেখার ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো এই হচ্ছে সরল রেখার ঢালের সংজ্ঞা। এই সংজ্ঞাটা আমাদের সবাইকে মুখস্থ করতে হবে, কারণ এটা সৃজনশীলের ক নাম্বারে মাঝে মাঝেই এসে থাকে। সরল রেখার ঢালের সংজ্ঞাটা আমরা মুখস্থ করে ফেলব। তো এবার চলো
এই সংজ্ঞা থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেই যে অ্যাকচুয়ালি সরল রেখার ঢালটা কি। দেখো সবাই, এই যে এখানে একটা ইংরেজি শব্দ লিখেছি টেনজেন্ট, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। টেনজেন্ট মানে হচ্ছে আসলে 10, টেনজেন্ট মানে হচ্ছে আসলে 10। ওই যে সাইন কস 10 আমরা জেনারেল ম্যাথে পড়েছি, সাইন কস 10, এটা হচ্ছে ওই 10। টেনজেন্ট হচ্ছে এটার পূর্ণ রূপ, ওইটাকে আমরা সংক্ষেপে লিখি 10। তো দেখো, এবার চলো সংজ্ঞা থেকে আমি তোমাদেরকে সরল রেখার ঢালটা সুন্দর করে চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, মনে করো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তা আমি এখানে একটা সরল রেখা নিলাম, আমার ইচ্ছা মতো যে কোনো একটা সরল রেখা আমি এখানে নিলাম, আমার ইচ্ছে মতো যে কোনো একটা সরল রেখা নিলাম এখানে। এখন খেয়াল করো, এই সরল রেখাটা, সবাই খেয়াল করে দেখো, এই সরল রেখাটা এক্স অক্ষের সাথে দুইটা কোণ তৈরি করছে। দেখো, এই সরল রেখাটা এক্স অক্ষের সাথে দুইটা কোণ তৈরি করছে। এই যে ডান দিকে একটা কোণ তৈরি হয়েছে আর বাম দিকে একটা কোণ তৈরি হয়েছে। এই সরল রেখাটা এক্স অক্ষের সাথে ডান দিকে একটা কোণ তৈরি করছে আর বাম দিকে একটা কোণ তৈরি করছে। ডান দিকে যে কোণটা তৈরি করেছে এটাকে বলা হয় ধনাত্মক দিকের কোণ, এটাকে বলা হয় ধনাত্মক দিকের কোণ। আর বাম দিকে যে কোণটা তৈরি হয়েছে ওইটা হচ্ছে ঋণাত্মক দিকের কোণ। এই যে এটা, এই বাম দিকের কোণটা হচ্ছে ঋণাত্মক দিকের কোণ। তাহলে ডান দিকে যে কোণটা উৎপন্ন হবে ওটাকে বলা হয় ধনাত্মক দিকের কোণ, বাম দিকে যে কোণটা উৎপন্ন হবে ওটা হচ্ছে ঋণাত্মক দিকের কোণ। তাহলে দেখো কোশ্চেনে, এই কোশ্চেনে না সরি, আমি মাত্র যে সংজ্ঞাটা লিখে দিয়েছি ওই সংজ্ঞার মধ্যে দেখো আমি কি লিখেছি, কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, তার মানে এই কোণটার কথা বলা হচ্ছে। এই যে ডান দিকে যে কোণটা তৈরি হয়েছে এই কোণটার কথা বলা হচ্ছে, ডান দিকে যে কোণটা তৈরি হয়েছে এই কোণটার কথা বলা হচ্ছে। মনে করো এই কোণটাকে যদি আমরা থিটা বলি, থিটা, ডান দিকের কোণটাকে যদি আমরা থিটা বলি, তাহলে এই সরল রেখাটার ঢাল হবে m = tan থিটা। এই সরল রেখাটার ঢাল হবে m = tan থিটা। কিভাবে tan থিটা হইল কিভাবে? ওই যে সংজ্ঞার মধ্যে দেখো লেখা আছে, সংজ্ঞার মধ্যে দেখো আমি কি লিখে দিচ্ছি, সংজ্ঞাটা প্রথম থেকে পড়ো। কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক টেনজেন্টকে ওই সরল রেখার ঢাল বলে। তার মানে এই যে ধনাত্মক দিকে যে কোণটা উৎপন্ন হয়েছে মানে থিটা কোণ, এই থিটা কোণের টেনজেন্টকে, টেনজেন্ট মানে 10, এই থিটা কোণের 10 কে বা টেনজেন্টকে এই সরল রেখার ঢাল বলে। এই যে এই সরল রেখাটা, এই সরল রেখাটার ঢাল হচ্ছে tan থিটা। আশা করি আমার কথাটা সবাই বুঝতে পেরেছো। সংজ্ঞা অনুসারেই কিন্তু তোমাদেরকে বুঝাইয়া দিলাম যে সরল রেখার ঢাল জিনিসটা কি। আবারও বলতেছি, কোন সরল রেখা এক্স অক্ষের ডান দিকে যে কোণটা তৈরি করবে ওই কোণের, ডান দিকে যে কোণটা তৈরি করবে ওই কোণের 10, ওই কোণের 10 মানে ওই কোণের সাথে 10 হবে, সব সময় 10 হবে, সাইন হবে না, কসও হবে না, সব সময় হবে 10। ঠিক আছে? তাহলে
ওই কোণের টেনকে বা ওই কোণের টেনজেন্টকে ওই সরল রেখাটার ঢাল বলা হয়। তাহলে যে সংজ্ঞাটা তোমরা লিখছো মাত্র, ওই সংজ্ঞার নিচে একটু কাইন্ডলি এটা লিখে নাও। চিত্রটা আঁকো, এই চিত্রটা এঁকে নাও, এই চিত্রটা আঁকো, আঁকার পরে এই জিনিসটা লিখে নাও। সংজ্ঞাটা যেখানে শেষ করছো তারপরে এই চিত্রটা আঁকো, চিত্রটা এঁকে তারপর m = tan থিটা এটা লিখে নাও। আচ্ছা, এখন দেখো, খেয়াল করো, এখন এখানে থিটার মানটা যদি হয় 30 ডিগ্রি, মনে করো থিটার মানটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই সরল রেখাটার ঢাল m = হবে tan 30 ডিগ্রি, মানে হচ্ছে 1/√3। আমরা সবাই জানি যে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। যদি এই কোণটা হয় 60 ডিগ্রি, তাহলে এই রেখাটার ঢাল হবে m = tan 60 ডিগ্রি, মানে হচ্ছে √3। যদি এই কোণটা হয় 45 ডিগ্রি, তাহলে এই সরল রেখাটার ঢাল হবে m = tan 45 ডিগ্রি, মানে হচ্ছে 1। tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে মনে রাখবা, যে কোনো সরল রেখা কিন্তু x অক্ষের সাথে দুইটা কোণ তৈরি করে, একটা ডান দিকে একটা বাম দিকে, কিন্তু ঢাল বের করার জন্য সব সময় তোমাকে ডান দিকের কোণটা নিতে হবে। ওটা মনে রাখবা, ঢাল বের করার জন্য সব সময় তুমি ডান দিকে যে কোণটা উৎপন্ন হবে ওইটা নিয়ে কাজ করতে হবে। আমার কথা কি সবাই বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার। আচ্ছা, এই হচ্ছে সংজ্ঞা থেকে আমি তোমাকে জিনিসটা বুঝিয়ে দিলাম যে সরল রেখার ঢাল আসলে কি। এখন একটা জিনিস খেয়াল করো, ভালো করে দেখো একটা জিনিস। দেখো, আমি যদি রেখাটা এভাবে আঁকি, আমি যদি রেখাটা, সবাই খেয়াল করো, রেখাটা কিন্তু আমি এখানে দেখো এভাবে আঁকছি, রেখাটা কিন্তু এভাবে আঁকছি, রেখাটা কিন্তু এরকমও হতে পারে, এই যে রেখাটা কিন্তু এরকমও হতে পারে। ভালো করে জিনিসটা বুঝো, এখানে আঁকছি রেখাটা এরকম, বাট রেখাটা কিন্তু এরকমও হতে পারে। তাহলে এরকম যদি হয়, দেখো এই রেখাটা এক্স অক্ষের ডান দিকে একটা কোণ তৈরি করছে এবং বাম দিকে একটা কোণ তৈরি করছে। ডান দিকে একটা কোণ তৈরি হয়েছে, বাম দিকে কোণ তৈরি হয়েছে। তাহলে ঢাল বের করার জন্য আমি কি বলেছি, ঢাল বের করার জন্য সব সময় ডান দিকের কোণটা নিতে হবে। ঢাল বের করার জন্য সব সময় ডান দিকের কোণটা নিতে হবে, এই কোণটা নিতে হবে। এবং তোমরা সবাই খেয়াল করে দেখো, এই যে ডান দিকের কোণটা, এই কোণটা কিন্তু একটা স্থূল কোণ। স্থূল কোণ মানে 90 ডিগ্রি থেকে বড়। আর এই যে এখানে যে ডান দিকের কোণটা ছিল, দেখো এখানে যে ডান দিকের কোণটা ছিল, এটা কিন্তু একটা সূক্ষ্ম কোণ। এখানে ডান দিকের কোণটা কিন্তু একটা সূক্ষ্ম কোণ, আর এখানে ডান দিকের কোণটা হচ্ছে একটা স্থূল কোণ। স্থূল কোণ হোক বা সূক্ষ্ম কোণ হোক, যেটাই হোক, ঢাল বের করার সময় সব সময় তুমি ডান দিকের কোণটাই নিবা। ওটা স্থূল কোণও হতে পারে, সূক্ষ্ম কোণও হতে পারে। যেমন মনে করো এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এই সরল রেখাটার ঢাল হবে tan 120 ডিগ্রি। একটু ক্যালকুলেটর দিয়ে বলো তো, tan 120 ডিগ্রির মান কত? ক্যালকুলেটর দিয়ে দেখো সবাই, একটু দেখো সবাই, tan 120 ডিগ্রির মান কত? -√3 আসবে।
দেখো ক্যালকুলেটরে -√3 দেখাবে। 10 120 ডিগ্রির মান হচ্ছে -√3। আবার দেখো যদি এটা 120 না হয়ে, মনে করো এটা 120 না হয়ে যদি এটা হয় 150 যদি হয় এটা, তাহলে এই রেখাটার ঢাল হবে 10 150 ডিগ্রি। একটু বলো তো ক্যালকুলেটর দিয়ে 10 150 ডিগ্রির মান কত? -√3/3। -√3/3। তার মানে তোমরা কি একটা জিনিস দেখতে পাচ্ছ, যে যখন এই ডান দিকের কোণটা স্থূলকোণ হবে, স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে বড়, তখন ঢাল কিন্তু নেগেটিভ আসে। এই দেখো 120 এর জন্য ঢাল আসছে নেগেটিভ, মাইনাস 150 এর জন্য ঢাল আসছে নেগেটিভ। তাহলে ডান দিকের কোণটা যখন স্থূলকোণ হবে তখন ওই সরল রেখার ঢাল কিন্তু নেগেটিভ হবে। আর ডান দিকের কোণটা যখন সূক্ষ্মকোণ হবে তখন ঢালটা পজিটিভ হবে। ডান দিকের কোণটা যখন সূক্ষ্মকোণ হবে তখন ঢাল হবে পজিটিভ। আর ডান দিকের কোণটা স্থূলকোণ হলে ঢাল হবে নেগেটিভ। এটা মনে রাখো, এই ব্যাপারটা, এই জিনিসটা মনে রাখো। ডান দিকের কোণটা সূক্ষ্মকোণ হলে ঢাল হবে পজিটিভ। এই দেখো এই প্রত্যেকটাই পজিটিভ, কিন্তু এই যে প্রত্যেকটাই ধনাত্মক, ঠিক আছে। আর ডান দিকের কোণটা স্থূলকোণ হলে প্রত্যেকটাই ঋণাত্মক। তাহলে এটা তোমরা চাইলে নোট দিয়ে লিখে রাখতে পারো, নোট দিয়ে লিখে রাখতে পারো যে ধনাত্মক দিকের কোণ বা ডান দিকের কোণ সূক্ষ্মকোণ হলে রেখাটির ঢাল ধনাত্মক হবে। এটা একটা। আরেকটা হচ্ছে ডান দিকের কোণ স্থূলকোণ হলে রেখাটার ঢাল ঋণাত্মক হবে। এইভাবে নোট দিয়ে লিখে রাখতে পারো। ডান দিকের কোণ সূক্ষ্মকোণ হলে ঢাল ধনাত্মক হবে, ডান দিকের কোণ স্থূলকোণ হলে ঢাল ঋণাত্মক হবে। আচ্ছা, ওকে। তো এখন স্যার কথা হচ্ছে, এখানে y অক্ষের ঢাল কেন হলো না? ওয়াই অক্ষের ঢাল কেন হলো না? ওয়াই অক্ষের ঢালও আছে, ওটা একটু পরে দেখাচ্ছি আমি। কারণ ওয়াই অক্ষও কিন্তু একটা সরল রেখা, এক্স অক্ষও কিন্তু একটা সরল রেখা, এদের আবার নিজস্ব ঢাল আছে, ঠিক আছে। বাট একটা জিনিস মনে রাখবা, এক্স অক্ষ ওয়াই অক্ষ ছাড়া অন্য যে কোনো রেখার ঢাল পেতে হলে সব সময় এক্স অক্ষের ডান দিকে যে কোণটা তৈরি হবে ওই কোণটাই নিতে হবে। ঢাল বের করার সময় সব সময় এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন হবে ওটাই ঢালের জন্য বিবেচনা করা হয়। কেন? এটার কারণ কি? এটার একটা জ্যামিতিক প্রমাণ আছে যে কেন এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটাই নিতে হয়, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণটা নেওয়া যায় না কেন। এটা তোমাকে বুঝতে হলে জ্যামিতিক প্রমাণ বুঝতে হবে। তো এই জ্যামিতিক প্রমাণটা আসলে এখানে অনলাইনে বুঝাইলে মজা পাবা না। কোচিং আমি বুঝিয়েছি জ্যামিতিক প্রমাণটা, বাট অনলাইনে বুঝাইলে ওটা তেমন মজা পাবা না এখানে, কারণ এটা এখানে ঠিক মতো জিনিসটা উপস্থাপন করা পসিবল হবে না। তুমি জাস্ট আপাতত জেনে রাখো যে এক্স অক্ষের ডান দিকে যে কোণটা তৈরি হবে ওটা সব সময় ঢাল বের করার জন্য নিতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কিছু জিনিস একটু বলে দেই, ভালো করে একটু শুনে রাখো। আমি দুইটা চিত্র দেখাইছি তোমাদেরকে, একটাতে আমি রেখাটা এরকম নিছি, একটাতে রেখাটা এরকম নিছি, ঠিক আছে, আরেকটাতে রেখাটা এরকম নিছি। একটাতে এইভাবে নিছি রেখাটা, আরেকটাতে এইভাবে নিয়েছি রেখাটা। এখন চলো একটু ভিন্ন রকম দেখি আমরা।
যে রেখাটা তো সোজাও হইতে পারে, রেখাটা যে সবসময় বাঁকা হবে তার তো কোনো গ্যারান্টি নাই। রেখাটা কিন্তু সোজাও হতে পারে। যেমন দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ, রেখাটা কিন্তু দেখো, এই যে রেখাটা কিন্তু এরকম সোজা হতে পারে। সোজা মানে এক্স অক্ষের উপর লম্ব, রেখাটা কিন্তু এরকম সোজা এক্স অক্ষের উপর লম্ব হতে পারে। সব সময় যে বাঁকা হবে তা কিন্তু না, সোজাও হতে পারে। তো রেখাটা যদি সোজা হয়, সোজা মানে এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর যদি লম্ব হয় তাহলে এই রেখাটার ঢাল কি হবে? একটু আগে আমি তোমাকে দেখাইছি যে রেখাটা এরকম হলে ঢাল কি হবে, আরেকটা দেখাইছি রেখাটা এরকম হলে ঢাল কি হবে। এখন দেখাচ্ছি যে রেখাটা যদি সোজা হয় মানে এক্স অক্ষের উপর লম্ব হয় তাহলে ঢাল কি হবে। তো একটু আগেই তোমাকে আমি বলেছি যে ঢাল বের করার জন্য সব সময় কোন অ্যাঙ্গেলটা নিতে হবে, কোনটা নিতে হবে, এক্স অক্ষের ডান দিকে যে কোণটা তৈরি হয়েছে সব সময় ওই কোণটা নিতে হবে। তাহলে সবাই একটু বলো এখানে ডান দিকের কোণটা কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এই রেখাটার ঢাল হবে m ইকুয়াল টু 1090 ডিগ্রি। কিন্তু তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে দেখো বা জেনারেল ম্যাথে গিয়ে যদি দেখো, দেখবা যে 1090 ডিগ্রির মান লেখা আছে অসংজ্ঞায়িত। 1090 ডিগ্রির মান লেখা আছে কি? অসংজ্ঞায়িত। জেনারেল ম্যাথের 9.2 তে একটা বক্স তোমরা দেখেছিলা, ওখানে সবগুলো মান কিন্তু দেওয়া আছে। ওখানে গিয়ে দেখবা যে 1090 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। তার মানে এখান থেকে কি বুঝলাম? কোন রেখা যদি এক্স অক্ষের উপর লম্ব হয় তাহলে ওই রেখার ঢাল নেই, মানে ঢাল নির্ণয় করা যায় না, ওটাকে অনির্ণেয় বলতে হবে। অনির্ণেয় মানে নির্ণয় করা যায় না, ঢাল নেই, সহজ কথা, ওটার ঢাল নেই। তো একটু নোট দিয়ে লিখে রাখো, নোট দিয়ে লিখে রাখো যে এক্স অক্ষের উপর লম্ব রেখার ঢাল অনির্ণেয়। এক্স অক্ষের উপর লম্ব রেখার ঢাল অনির্ণেয়। নোট দিয়ে লিখে ফেলো, এক্স অক্ষের উপর লম্ব রেখার ঢাল অনির্ণেয়। এগুলো এমসিকিউ এ কাজে লাগবে তোমার। এবার দেখো রেখাটা যদি এক্স অক্ষের উপর লম্ব না হয়ে, রেখাটা তো এরকমও হতে পারে, দেখো রেখাটা কিন্তু এরকমও হতে পারে, এটা ওয়াই অক্ষের উপর লম্ব, এই যে ওয়াই অক্ষের সাথে দেখো 90 ডিগ্রি কোণ তৈরি করছে। রেখাটা কিন্তু এরকমও হতে পারে, ওয়াই অক্ষের উপর লম্ব। একটু আগে যেটা সোজা নিয়েছিলাম ওটা ছিল এক্স অক্ষের উপর লম্ব, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের উপর লম্ব। আচ্ছা, একটা জিনিস মনোযোগ দিয়ে শোনো, আজকের ক্লাসের সেই শুরু থেকে তোমাদেরকে বলে আসতেছি যে ঢাল বের করার জন্য সব সময় এক্স অক্ষের ডান দিকে যে কোণটা তৈরি হবে ওই কোণটা নিতে হবে। কিন্তু তোমরা খেয়াল করে দেখো এই যে রেখাটা, এই রেখাটা কি এক্স অক্ষের ডান দিকের সাথে কোনো কোণ তৈরি করছে বলো তো আমাকে? না স্যার। এই রেখাটা কিন্তু এক্স অক্ষের ডান দিকের সাথে কোনো কোণ তৈরি করেনি। আচ্ছা, কোনো কোণ তৈরি করেনি এর মানে হচ্ছে রেখাটা এক্স অক্ষের ডান দিকের সাথে কোনো কোণ তৈরি করেনি, এর মানে হচ্ছে 0 ডিগ্রি কোণ তৈরি করেছে। বলো আমরা এটা বলতে পারবো কিনা? কিছু কোনো কোণ তৈরি করেনি এর মানে কি আমরা বলতে পারবো অবশ্যই যে 0 ডিগ্রি কোণ তৈরি করছে। কিছু নাই মানে সেখানে 0।
তাহলে এই যে রেখাটা দেখো, এই যে রেখাটা, এই রেখাটা এক্স অক্ষের ডান দিকের সাথে, আমরা দেখতেছি চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে এক্স অক্ষের ডান দিকের সাথে কোনো কোণ তৈরি করেনি। তার মানে আমরা অনায়াসেই বলতে পারি যে এই রেখাটা এক্স অক্ষের ডান দিকের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করছে। কোনো কোণ তৈরি করেনি এর মানে 0 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এই রেখাটার ঢাল হবে m ইকুয়াল টু 10 0 ডিগ্রি। কারণ এক্স অক্ষের ডান দিকের সাথে এটা কোনো কোণ তৈরি করেনি, তার মানে ডান দিকের সাথে আমরা ধরে নিতে পারি যে 0 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে এই রেখাটার ঢাল হবে 10 0 ডিগ্রি, আর 10 0 ডিগ্রির মান হচ্ছে 0। 10 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এটাও একটু নোট দিয়ে লিখে নাও, এটাও একটু নোট দিয়ে লিখে নাও যে ওয়াই অক্ষের উপর লম্ব রেখার ঢাল 0। ওয়াই অক্ষের উপর লম্ব রেখার ঢাল 0। ওয়াই অক্ষের উপর লম্ব রেখার ঢাল 0। ওকে, আশা করি লিখেছো সবাই। তো অনেকগুলো টপিক আলোচনা করলাম, এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকে আলোচনা করব। এই অধ্যায়ের অঙ্কগুলো আমাদেরকে যে টপিক দিয়ে করতে হবে ওই টপিকটা আলোচনা করব। টপিকটা হচ্ছে একাধিক রেখার ঢাল সমান হওয়ার শর্ত। একাধিক রেখার ঢাল সমান হওয়ার শর্ত। একাধিক রেখার ঢাল সমান হওয়ার শর্ত খুব ইম্পর্টেন্ট। এটা এই অধ্যায়ের মোটামুটি সবগুলো অঙ্কে আমাদেরকে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে অঙ্কগুলো সলভ করতে হবে। একাধিক রেখার ঢাল সমান হওয়ার শর্ত। এক নাম্বার পয়েন্ট লেখো। 1 নাম্বার পয়েন্ট লেখো, লেখো একাধিক রেখা পরস্পর সমান্তরাল হলে, একাধিক রেখা পরস্পর সমান্তরাল হলে, একাধিক রেখা পরস্পর সমান্তরাল হলে তাদের ঢাল সমান হবে। একাধিক রেখা পরস্পর সমান্তরাল হলে তাদের ঢাল সমান হবে। আশা করি বুঝতে পেরেছো সবাই। এখন চলো, আরো পয়েন্ট আছে। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। এই পয়েন্টটা চলো আমি তোমাদের বুঝাইয়া দেই যে কেন একাধিক রেখা সমান্তরাল হলে তাদের ঢাল সমান হবে। চলো এটা আমরা এই জিনিসটা বুঝে ফেলি একটু। খেয়াল করো সবাই, আবারও আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ টানলাম, এই একটা রেখা নিলাম ইচ্ছে মতো, এবং এইটার সমান্তরাল আরেকটা রেখা নিলাম, এইটার সমান্তরাল আরেকটা রেখা নিলাম। সমান্তরাল, এই দুটো হচ্ছে সমান্তরাল। আচ্ছা, এখন তোমরা নিজেরাই চিন্তা করে বলো যে এই দুইটা রেখা যেহেতু সমান্তরাল, তাহলে এই রেখাটা এক্স অক্ষের ডান দিকের সাথে যত ডিগ্রি কোণ তৈরি করবে, এই রেখাটাও কি এক্স অক্ষের ডান দিকের সাথে তত ডিগ্রি কোণ তৈরি করবে না? বলো তো। জি স্যার। দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে এইটা যত ডিগ্রি কোণ তৈরি করবে এইটাও তত ডিগ্রি কোণ তৈরি করবে। এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 60 ডিগ্রি হবে। তাহলে এই রেখাটার ঢালও হবে 10 60 ডিগ্রি, আবার এই রেখাটার ঢালও হবে 10 60 ডিগ্রি।
তার মানে দুইটা রেখার ঢাল সমান। আশা করি বুঝতে পেরেছ যে কেন দুইটা রেখা সমান্তরাল হলে তাদের ঢাল সমান হয়। বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। এবার 2 নাম্বার পয়েন্ট লেখো। 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট লেখো সবাই। লেখো যে 3 বা ততোধিক, 3 3 3 বা ততোধিক বিন্দু, 3 বা ততোধিক বিন্দু সমরেখ হলে, সমরেখ 3 বা ততোধিক বিন্দু সমরেখ, 3 বা ততোধিক বিন্দু সমরেখ হলে, সমরেখ হলে উৎপন্ন, 3 বা ততোধিক বিন্দু সমরেখ হলে উৎপন্ন সকল রেখার ঢাল সমান। 3 বা ততোধিক বিন্দু সমরেখ হলে উৎপন্ন সকল রেখার ঢাল সমান। 3 বা ততোধিক বিন্দু সমরেখ হলে উৎপন্ন সকল রেখার ঢাল সমান। লেখা হয়েছে সবার? জি স্যার। এবার এই 2 নাম্বার পয়েন্টটা চলো আমরা একটু বুঝে ফেলি। ওকে, দেখো সবাই, তাহলে 2 নাম্বার পয়েন্টটা বুঝিয়ে দিচ্ছি। কি লিখেছি 2 নাম্বার পয়েন্টটা? যে 3 বা ততোধিক বিন্দু সমরেখ হলে উৎপন্ন সকল রেখার ঢাল সমান। তো প্রথমে আমরা বুঝে নেই যে সমরেখ বিন্দু মানে কি আসলে। স্যার আপনি মিউট হয়ে আছেন। ওকে, খেয়াল করো। তাহলে আমরা 2 নাম্বার পয়েন্টটা একটু বুঝে নেই। 2 নাম্বার পয়েন্টটা আমি কি বলেছি? যে 3 বা ততোধিক বিন্দু সমরেখ হলে উৎপন্ন সকল রেখার ঢাল সমান হবে। তো এই পয়েন্টটা চলো আমরা বুঝে নিই। এই পয়েন্টটা বুঝার আগে আমি আগে তোমাদেরকে বুঝাবো যে সমরেখ বিন্দু মানে কি। সমরেখ বিন্দু বলতে আসলে কি বোঝায় চলো একটু চিত্র দিয়ে আগে দেখাই। সমরেখ বিন্দু মানে হচ্ছে কতগুলো বিন্দু, কতগুলো বিন্দু যদি একই রেখার উপর অবস্থিত হয়, কতগুলো বিন্দু যদি একই সরল রেখার উপর অবস্থিত হয় তাহলে ওই বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলে। যেমন দেখো, এই যে আমি বিন্দুগুলা নিলাম, দেখো সবগুলা বিন্দুই কিন্তু একটা সরল রেখার উপর অবস্থিত। তাহলে এই সবগুলো বিন্দুকে আমরা বলবো সমরেখ বিন্দু, মানে একই রেখার উপর অবস্থিত কিছু বিন্দু। তাহলে একটু লিখে নাও, সমরেখ বিন্দু মানে হচ্ছে একই রেখার উপর, সমরেখ বিন্দু মানে হলো একই রেখার উপর অবস্থিত কিছু বিন্দু, একই রেখার উপর অবস্থিত কিছু বিন্দু। একই রেখার উপর অবস্থিত বিন্দু সমূহ, বিন্দু সমূহ লিখে নাও, কিছু বিন্দু না, বিন্দু সমূহ, বিন্দু সমূহ লেখো, তাহলেই হবে। একই রেখার উপর অবস্থিত বিন্দু সমূহ। আচ্ছা, চলো এবার তাইলে আমরা 2 নাম্বার নোটটা একটু চিত্র দিয়ে ভালো করে বুঝে ফেলি। দেখো, এই মনে করো ওয়াই অক্ষ, এই হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম। এই যে একটা রেখা নিলাম, এখানে আমার ইচ্ছা মতো একটা রেখা নিলাম। সবাই দেখো, আমার ইচ্ছা মতো একটা রেখা নিলাম। রেখা নিয়ে এই রেখার উপরে আমি 3টা বিন্দু নিলাম।
এই রেখার উপরে আমি তিনটা বিন্দু নিলাম, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এই তিনটা রেখার মানে এই রেখার উপরে আমি তিনটা বিন্দু নিলাম। তাহলে দেখো তো এই তিনটা বিন্দুই কিন্তু একই রেখার উপর অবস্থিত। তাহলে আমরা এই তিনটা বিন্দুকে সমরেখ বিন্দু বলতে পারি। যেহেতু এই তিনটা বিন্দু একটা রেখার উপর অবস্থিত, তাই এই তিনটা বিন্দুকে আমরা সমরেখ বিন্দু বলতে পারি। এখন খেয়াল করে দেখো তো, এই তিনটা বিন্দু এখানে নেওয়ার কারণে, তিনটা বিন্দু নেওয়ার কারণে এখানে কিন্তু আমরা তিনটা আলাদা আলাদা রেখা পাচ্ছি। তিনটা বিন্দুর কারণে আমরা তিনটা আলাদা আলাদা রেখা পাচ্ছি। কি কি দেখো, তিনটা আলাদা আলাদা রেখা কি কি? এই একটা এবি রেখা, দেখো এবি কিন্তু একটা রেখা, এই যে এতটুকু রেখা বা রেখাংশ, রেখা বা রেখাংশ। এরপর দেখো বিসি একটা রেখা, বিসি আর একটা রেখা। তারপর এসি আর একটা রেখা। দেখছো তিনটা বিন্দুর কারণে আমরা এখানে তিনটা আলাদা আলাদা রেখা বা রেখাংশ পেয়ে যাচ্ছি। তো এখন খেয়াল করো, এই রেখাটার একটা আলাদা ঢাল আছে, এইটার একটা আলাদা ঢাল আছে, এইটারও একটা আলাদা ঢাল আছে। তিনটা রেখারই কিন্তু ঢাল আছে। বাট মজার ব্যাপার হচ্ছে এই তিনটা রেখারই ঢাল কিন্তু সমান। সমান কিভাবে? খেয়াল করো, এই তিনটা রেখাই কিন্তু এক্স অক্ষের ডান দিকের সাথে সেম কোণ তৈরি করতেছে। দেখো এবি রেখা বলো বা বিসি রেখা বলো বা এসি রেখা বলো, যেটাই বলো না কেন, এই তিনটা রেখা এক্স অক্ষের ডান দিকে সেম কোণ তৈরি করে, সেম কোণ তৈরি করে। তাই এই তিনটা রেখারই ঢাল হচ্ছে সেম। যদি কোণটা হয় 45 ডিগ্রি, তাহলে এই তিনটা রেখারই ঢাল হচ্ছে 1045 ডিগ্রি। তাহলে 2 নাম্বার নোটে আমি লিখছিলাম কি, যে 3 বা ততোধিক বিন্দু সমরেখ হলে উৎপন্ন সকল রেখার ঢাল সমান। তার মানে এখানে যতগুলো রেখা উৎপন্ন হয়েছে, এই যে এবি রেখা, বিসি রেখা, এসি রেখা, তিনটা রেখা উৎপন্ন হয়েছে, তিনটা রেখারই ঢাল হচ্ছে সমান। কেন সমান? আশা করি সবাই বুঝতে পেরেছো। কারণ এই তিনটা রেখাই এক্স অক্ষের ডান দিকের সাথে সেম কোণ তৈরি করে। বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার। আচ্ছা, এটা গেল 2 নাম্বার পয়েন্ট। এবার 3 নাম্বার পয়েন্ট লেখো। 3 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট লেখো। দুটি রেখা পরস্পর লম্ব হলে, দুটি রেখা পরস্পর লম্ব হলে, দুটি রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালদ্বয়ের গুণফল, দুটি রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালদ্বয়ের গুণফল -1 হবে। তাদের ঢালদ্বয়ের গুণফল -1 হবে। দুটি রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালদ্বয়ের গুণফল -1 হবে। এই 3 নাম্বার পয়েন্টটা আপাতত আপনাদেরকে বোঝানো যাচ্ছে না, কারণ এই পয়েন্টটা বুঝতে হলে 11.4-এ যেতে হবে। এটা কিন্তু 11.3, আমরা যে চ্যাপ্টারটা আজকে শুরু করেছি এটা হচ্ছে 11.3। তো 3 নাম্বার যে পয়েন্টটা লিখে দিছি এটা বুঝতে হলে 11.4 অধ্যায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো এই 3 নাম্বার পয়েন্টটাকে আপাতত এভাবেই লিখে রেখে দাও। এটা আমি 11.4 যখন করাবো
তখন আমি বুঝাইয়া দিব যে কেন দুইটা রেখা লম্ব হলে তাদের ঢালদ্বয়ের গুণফল -1 হয়। ওকে, ঠিক আছে, দেখো তাহলে খেয়াল করো, তাহলে এই হচ্ছে একাধিক রেখার ঢাল সমান হওয়ার শর্ত। শর্ত আসলে সমান হওয়ার শর্ত কিন্তু প্রথম দুইটা, সমান হওয়ার শর্ত কিন্তু প্রথম দুইটা। 3 নাম্বার যেটা লিখে দিছি ওটা কিন্তু সমান হওয়ার শর্ত না, ওটা আলাদা একটা নোট। এখানে আমি যে পয়েন্টটা দিয়ে শুরু করছিলাম, একাধিক রেখার ঢাল সমান হওয়ার শর্ত, এই শর্ত হচ্ছে শুধু প্রথম দুইটা পয়েন্ট 1 আর 2। 3 নাম্বার পয়েন্টটা এই টপিকের বাইরে, এটা একটা আলাদা নোট। আচ্ছা ঠিক আছে, এবার দেখো মুছে দিলাম এটা। একটু খেয়াল করো, আমরা যে সূত্রটা আজকে শিখেছি সেটা হচ্ছে m = tan θ। এটা হচ্ছে সূত্র, ঢাল নির্ণয় করার সূত্র, m = tan θ। তো একটা জিনিস একটু বলি, খুব মনোযোগ দিয়ে একটা জিনিস শোনো এখানে, সেটা হচ্ছে এই m = tan θ থেকে ঢালের আরেকটা সূত্র বের করা যায়। m = tan θ থেকে ঢালের আরেকটা সূত্র বের করা যায়। ওই সূত্রটা হচ্ছে, একটু লিখে নাও সবাই, y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। এটা হচ্ছে ঢাল বের করারই আরেকটা সূত্র, এটা হচ্ছে ঢাল বের করার আরেকটা সূত্র। m = tan θ এটাও ঠিক আছে, m = y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2 এটাও ঠিক আছে। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে স্যার বুঝলাম না কিছু, ঠিক হয় কিভাবে? একটা হচ্ছে y = tan θ আর একটা y = y1 - y2 ডিভাইড বাই x1 - x2, এই দুইটা জিনিস সেম কিভাবে হয়? তো আমি একটু আগে বলছি তোমাদের যে এটার প্রমাণ আছে আলাদা, যে কিভাবে tan θ থেকে এটা বের হয়, কিভাবে tan θ থেকে এটা বের হয়, এটার আলাদা একটা জ্যামিতিক প্রমাণ আছে, জ্যামিতিক প্রমাণ ওইটা। তো এই প্রমাণটা জরুরি না যে পরীক্ষায় মানে এটা না পড়লে বা প্রমাণটা না জানলে একবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। প্রমাণটা কখনো আসবে না পরীক্ষায়, বাট প্রমাণটা জানার দরকার আছে, প্রমাণটা জানার দরকার আছে যে tan θ থেকে কিভাবে এটা বের হয়। তো প্রমাণটা আমি তোমাদেরকে এখানে করাবো না, অনলাইন ক্লাসে করাবো না, ঠিক আছে? অনলাইন ক্লাসে প্রমাণটা করিয়ে শুধু শুধু আমি ক্লাস বোরিং করতে চাই না। কোচিংয়ে সবার সাথে মানে মজা মাস্তি করে প্রমাণটা করিয়েছিলাম। তো আপাতত আপনারা জেনে রাখেন যে tan θ = এটার একটা প্রমাণ আছে, tan θ = এটার একটা প্রমাণ আছে। ওই প্রমাণটা আপনারা সবাই যখন আবার অফলাইনে আসবেন, কোচিংয়ে আসবেন, তখন যাদেরকে আমি করাইছি তো করাইছি, আপনাদেরকে আলাদা করে যদি প্রয়োজন হয় প্রমাণটা আমি দেখাই দেব না। যদি কারো ইন্টারেস্ট থাকে যে স্যার আমি প্রমাণটা দেখতে চাই, তাহলে আমি আপনাকে দেখাই দেব, সমস্যা নাই। বাট আমি যেটা বললাম যে প্রমাণটা জরুরি না, পরীক্ষায় কখনো আসবে না। তো ঠিক আছে, তাহলে ঢালের সূত্র আসলে কিন্তু দুইটা, ঢালের সূত্র আসলে দুইটা। একটা হচ্ছে m = tan θ, এটা একটা সূত্র, আর একটা হচ্ছে m = y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2, দুইটা সূত্র। এখন আমি তোমাকে বুঝাবো যে এই দুইটা সূত্রের মধ্যে কোনটা কখন অ্যাপ্লাই করবা, কোনটা কখন অ্যাপ্লাই করবা। প্রথমটা কখন অ্যাপ্লাই করবা এটা অলরেডি তোমরা বুঝে গেছো,
প্রথমটা কখন অ্যাপ্লাই করবা অলরেডি তোমরা বুঝে গেছো। আবারও বলতেছি, প্রথমটা কখন অ্যাপ্লাই করব, যখন এই কোণের মানটা জানা থাকবে। এক্স অক্ষের ডান দিকে যে কোণটা উৎপন্ন হয়, এক্স অক্ষের ডান দিকে যে কোণটা উৎপন্ন হয়, এই কোণের মানটা যখন জানা থাকবে, তখন ঢাল বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব, m = tan থিটা। এই কোণের মান যখন জানা থাকবে, তখন এই সূত্র দিয়ে আমরা ঢাল বের করব। আর এই সূত্র দিয়ে কখন বের করব? এই সূত্র দিয়ে আমরা বের করব যখন এই রেখাটার উপরে মিনিমাম দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকবে। কি বলছি? এই সূত্র দিয়ে ঢাল বের করব কখন? যখন কোন রেখার উপরে মিনিমাম দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকবে। এই যে এটা মনে করো x1, y1, এটা মনে করো x2, y2। যখন রেখাটার উপরে দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের জানা থাকবে, তখন আমরা এই সূত্রটা দিয়ে রেখাটার ঢাল বের করব। আশা করি সবাই ভালো করে ব্যাপারটা বুঝতে পেরেছ। তো আজকে জাস্ট এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই সূত্রের অঙ্ক করব। এখন কথা হচ্ছে, আপনারা বলতে পারেন যে স্যার আজকে কোনো অঙ্ক করাইলেন না, শুধু প্যাচাল পেরে গেলেন। বাট আজকে যে ইনফরমেশনগুলো দিছি প্রথম থেকে, এই ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য অনেক হেল্প করবে আপনাদের। প্রথম থেকে যতগুলো ইনফরমেশন দিছি আমি, যতগুলো জিনিস আমি চিত্র দিয়ে বুঝাইছি, সবগুলো জিনিস আপনাকে এমসিকিউ অনেক হেল্প করবে। বাট আজকে অঙ্ক না করাইলেও মোটামুটি ইম্পর্টেন্ট আলোচনা হয়েছে। আগামী ক্লাসে এই সূত্র দিয়ে আমরা অঙ্ক দেখব, এবং আগামী ক্লাসেই চ্যাপ্টার এটা শেষ হয়ে যাবে। কারণ ছোট্ট একটা চ্যাপ্টার এটা, 11.3, অঙ্ক বেশি নাই, 7টা না 8টা অঙ্ক আছে। একদিনেই চ্যাপ্টার শেষ হয়ে যাবে এটা। সূত্র যা আলোচনা করার করে ফেলেছি, আগামী ক্লাসে ইনশাল্লাহ চ্যাপ্টার এটা শেষ করে দেওয়া যাবে। সহজ সহজ ছোট ছোট কিছু অঙ্ক আছে অধ্যায়টাতে, সময় লাগবে না বেশি।